হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব আনন্দে আছো। তো তোমাদের আজকে ক্লাস 11-এর থাম্বনেল দেখে তো জেনেই গেছো, বাঙালির ভাষা ও সংস্কৃতি যে আছে তার প্রথম যে চ্যাপ্টারটা বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, তার একটা সম্পূর্ণ বিশ্লেষণ আমি দিতে চলেছি। এই যে এই বইটা প্রথম চ্যাপ্টারটা, এটার বিশ্লেষণ আজকে শুরু করছি। এই চ্যাপ্টারটার উপর 2 থেকে ম্যাক্সিমাম 3টে ভিডিওই হবে, তো ধৈর্য ধরে পুরোটা দেখো, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতা থেকে 4টে লাইন উদ্ধৃত করা হয়েছে। শুরু করার আগে একটা বলে দিই, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, বাঙালি জাতি যেটা আমরা, যারা বাংলা ভাষায় কথা বলে, আর নৃতাত্ত্বিক পরিচয় হচ্ছে গায়ের রং, খাবারের অভ্যাস, কথা বলার ধরন, মাথার আকৃতি, মুখের গঠন, মোটামুটি শারীরিক গঠন বৈশিষ্ট্য রং দিয়ে যে পরিচিতি তাকে বলে নৃতাত্ত্বিক পরিচয়। হ্যাঁ, তো এই ভারত তীর্থ থেকে 4টে লাইন উদ্ধৃত করা হয়েছে। কেহ নাহি জানে কার আহ্বানে, কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। মানে যে কোথা থেকে মানুষ এলো, যে কোথায় দুর্বার স্রোতে এলো কোথা থেকে, মানে সমুদ্রের স্রোত যেমন একটা ভয়ানকভাবে অনেক কিছু নিয়ে আসে, তেমনই এলো, আবার তেমনই সমুদ্রের মধ্যেই হারিয়ে গেল। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড়ীয় চীন। এক সেকেন্ড দাঁড়াও, একটা মাইকের আওয়াজ হচ্ছে, একটা ভীষণ আওয়াজ শুরু হয়েছিল, এই জন্য বললাম। হেথায় আর্য অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সমস্ত জাতি। আর্য অনার্য ভারতীয় ভাষাবংশ, যখন তোমরা পড়বে বুঝতে পারবে, আর্য ভাষাগোষ্ঠী, অনার্য ভাষাগোষ্ঠী এরকম। এছাড়া শক, হুন, দল, পাঠান, মোগল, একে এক দেহে হলো লীন। সমস্তই ভারতবর্ষে এলো এবং ভারতবর্ষের মাটিতেই কোথায় যেন সমুদ্রের জলে যেমন হারিয়ে যায় তেমনই হারিয়ে গেল। তো এই 4টে লাইনই উদ্ধৃত করা হয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তীর্থ কবিতায় এগুলি লিখেছিলেন। সত্যি ভারতীয় তথা বাঙালি জাতির নৃতাত্ত্বিক বিশেষত্ব সম্পর্কে খুব সংক্ষেপে এর চেয়ে স্পষ্ট কথা আর কিছু হয় না। তাই ঐতিহাসিক নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্ব বইয়ের গোড়ায় বাঙালির জনতত্ত্ব আলোচনার শুরুতেই কবিতাটিকে উদ্ধৃত করে আলোচনার গভীরে প্রকাশ করেছিলেন। বারবার এক আওয়াজ, একটু দাঁড়াতে, একটা বিচ্ছিরি মাইকের আওয়াজ চলছে, কিছু করার নেই। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম যে বন্ধ হলে আমি ভিডিওটা করতে বসবো, বাট বন্ধ আর হচ্ছে না। আর ভিডিও তো আমি রোজ দিই, জানোই, খুব ম্যাসিভ কিছু না হলে আমার ভিডিও স্কিপ হয় না। তো আর অনেক রাত্রি, অলরেডি আমি যখন এই ভিডিওটা করতে বসছি তখন রাত্রি 10টা, এরপরে আর কত ওয়েট করবো। তো চলো মাঝে মাঝে এরকম পজ করে চালিয়ে দিচ্ছি, দেখা যায়। তো এই ব্যতিক্রম ঘটেনি। কেননা অনেককাল থেকে বিভিন্ন জাতির লোক নানা দিক এবং নানা দেশ থেকে এদেশে এসে মিলেমিশে আধুনিক ভারতীয় জাতির জন্ম দিয়েছে, আর আমাদের বঙ্গদেশেও তার ব্যতিক্রম ঘটেনি। এখানেও বিভিন্ন সময়ে ভারতের বাইরের ও ভিতরের অন্যান্য অংশের মানুষ এসছে এবং রূপান্তরের বহু স্তর পেরিয়ে আজকের বাঙালির জন্ম দিয়েছে। রূপান্তরের বহু স্তর মানে একদিনই তো বাঙালি জাতির জন্ম হয়ে যায়নি, বিভিন্ন জাতির সাথে মিলে মিশে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে। এরপরে যখন তোমরা বাংলার রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যটা পড়বে তখন আমার কথার মানেটা আরও বুঝবে। একটু সংক্ষেপে এক লাইন বলে রাখি, নাহলে এই জিনিসটা বোঝাতে পারবো না। যেমন ধরো, কলকাতায় যারা বসবাস করো, কলকাতা শহরে অঞ্চলে, তাদের বাংলা ভাষা, এবং যদি একটু পল্লী গ্রামের দিকে যাও তাদের বাংলা ভাষা কি এক। আবার যদি এই যে মুর্শিদাবাদ বা এই দিকটায় যারা থাকো, আর এর সাথে বাংলাদেশের বাংলা, সবই তো বাংলা ভাষা, সবগুলো কি এক? এটাই বোঝাতে চাইছি যে এক ভাষা কিন্তু নয়, সবই কিন্তু বাংলা, সবগুলোই বাংলা ভাষা। এটাই রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য যখন পড়বে ভাষা, তখন এগুলো আরও ডিটেলে পড়বে। এত ডিটেলে এখন ঢুকতে গেলে এই চ্যাপ্টারটা এমনি খুবই লেন্দি হয়ে যাবে। এই রূপান্তর বহু যুগের সুদীর্ঘ ঐতিহাসিক সময়ের ফল। স্বাভাবিকভাবে এর নানা বিষয়ে নৃতাত্ত্বিক এবং পণ্ডিতদের মধ্যে মতভেদও আছে। এই সমস্ত কিছুকে স্বীকার করে নিয়েই আমরা বাঙালি নৃতাত্ত্বিক পরিচয়ের একটি সর্বসম্মত কাঠামো গড়ে তোলার চেষ্টা করব। বাঙালির ভাষা ও সংস্কৃতির ইতিহাস জানার আগে বাঙালি নৃতাত্ত্বিক ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। তাহলে নৃতাত্ত্বিক পর্যায়ে নিরূপণের উপায়গুলো কী কী জিনিস দেখে আমরা নৃতাত্ত্বিক পরিচয় নিরূপণ করি, যেটা আমি আগেই বলে দিয়েছিলাম, সেগুলো এবার ডিটেলে পড়ছি।
তোমরা হয়তো খেয়াল করবে দুজন মানুষকে সাধারণত একরকম দেখতে হয় না, দুজনের চেহারা অবয়বের নানা রকম অমিল আমরা লক্ষ্য করে থাকি। কিন্তু এই ব্যক্তিগত তফাৎ থাকলেও নৃতত্ত্ববিদরা মনে করেন কোনো এক বিশেষ জনসমষ্টির মধ্যে এমন কতগুলো চেহারা বা অবয়বগত সাদৃশ্য থাকে যার দ্বারা তাদের এক বিশেষ পর্যায়গত বলা চলে। কোনো বিশেষ জনশ্রেণীর মধ্যে অবয়বগত সাদৃশ্য নিরূপণ করে তাদের নৃতাত্ত্বিক পর্যায়গত করাই নৃতত্ত্ববিদদের কাজ। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন আমরা বলি না চীনে লোক, জাপানি লোক, বাঙালি, এগুলো দেখো চীনারা দেখতে একরকম, আমরা দেখে বলি কি এ চীনা হবে, এ জাপানি হবে, চেহারা দেখে বলি এরা বাঙালি হবে। তো একটা চেহারা মানে দেখো বাঙালি আমি তুমি সবাই, কিন্তু এই আমি তুমির মধ্যে একটা ভেদ আছে, কিন্তু একটা জনগোষ্ঠীর মধ্যে আমাদের একটা কি আছে, ধরো আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগ দেখা যায় রঙটা খুব একবারে ধবধবে সাদা পিঙ্ক কালার, যেটা ফর্সা সেটা না, যারা খুবই ফর্সা হয় তারা একটা সাদা একটু গম গম কালার, সোনালি আবার ফর্সা হয়। এছাড়া বেশিরভাগ যেটা হয় উজ্জ্বল শ্যামবর্ণ, চুলের রং বেশিরভাগ হয় কালো, চোখের মনির রঙও কালো, বা খুব বেশি যদি কেউ ফর্সা হয় তাহলে ব্রাউন হয়, খয়েরি হয়, কিন্তু কালোটাই। এগুলো হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। আবার যদি আমরা ফরেনার দেখি, বিদেশি দেখি, বেশিরভাগ চুলের রং সোনালি, রঙগুলো একদম লাল ফর্সা ফেটে পড়ে, তাই তো, নাকগুলো খুবই টিকালো, একদম সরু সরু, আর হাইটটা বেশ লম্বা। আমাদের হাইট গড়পড়তা একটা মিডিয়াম, এক একজন দেখো এখন বলবে কেউ হয়তো খুব বেটে হয়, কেউ হয়তো খুব লম্বা হয়, সেগুলো ছাড়া গড়পড়তা আমরা একটা অ্যাভারেজ বলছি, অ্যাভারেজটা একটা মিডিয়াম হাইট হয়। তো এইগুলোকেই বলা হচ্ছে। তো এগুলোই ডিটেলে তোমরা এর পরে পড়বে, আমি শর্টে বললাম। নৃতাত্ত্বিক পর্যায় বলতে আমরা সেই জনসমষ্টিকে বুঝি যাদের জিন ও প্রাকৃতিক নির্বাচনের নিরিখে চেহারা ও অবয়বগত কিছু বিশিষ্ট সাদৃশ্য আছে। সাদৃশ্যগুলো এরকম, কীরকম সাদৃশ্য হতে পারে? মাথার চুলের বৈশিষ্ট্য ও রং, যেটা বললাম। চুলের বৈশিষ্ট্য কি? চুলগুলো আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগ দেখবে ঢেউ খেলানো, স্ট্রেট, কোঁকড়ানো, কিন্তু বিদেশিদের মধ্যে বেশিরভাগ দেবে, ফরেনার যারা ব্রিটিশ তাদের মধ্যে দেখবে স্ট্রেট, একদম সোজা সোজা চুল। আবার যদি একটু আফ্রিকান দেখো তাদের কার্ল হেয়ারটা বেশি দেখা যায়, তাই না? এই যে এইগুলো চোখের রং এবং বৈশিষ্ট্য বললাম আগে। মাথার আকৃতি গোল চ্যাপ্টা, গোল গোল হয়, চাইনিজদের মাথাগুলো দেখবে গোল গোল হয়। নাকের আকার কারো লম্বা, কারো ভোঁতা, কারো সামনের দিক থেকে মোটা। গায়ের রং যেটা বললাম, কালো চামড়া, সাদা চামড়া। দেহের দৈর্ঘ্য লম্বা, কোথাকার লোক একটু বেশি বেটে। মুখের গঠন, এই যে চোয়ালগুলো, এটা কোথাও মুখ গোল গোল হয়। রক্তের বর্গ বা ব্লাড গ্রুপ, এটাও দেখা গেছে একটা বিশিষ্ট জাতির ক্ষেত্রে এক ধরনের, যেমন বাঙালিদের মধ্যে খুব বেশি দেখা যায় বি পজিটিভ গ্রুপের রক্তের ব্লাড গ্রুপটা খুব বেশি দেখা যায়। তো এগুলো কিছু আমি বললাম, মানে এই না ঝেড়ে বাঙালি পৃথিবীর যেখানে যত আছে সবার বি পজিটিভ, এটা না, বেশি দেখা যায়, এটা বলা হচ্ছে। সুতরাং প্রথমেই চুলের বৈশিষ্ট্য স্পষ্ট করা যাক। সাধারণভাবে তা 3 প্রকার। সোজা চুল মঙ্গোলীয় জাতিগুলির মধ্যে দেখা যায়, কোঁকড়া চুল নিগ্রো জাতিগুলির মধ্যে দেখা যায়, যেটা বললাম আফ্রিকা। ঢেউ খেলানো চুল, যা পৃথিবীর বাকি জাতিগুলির মধ্যে দেখা যায়। তবে মনে রাখতে হবে, বহু বছরের রক্তের সংমিশ্রণে বৈশিষ্ট্য অনেকটা লোপ পেলেও খণ্ডিত চুলের আণুবীক্ষণিক পরীক্ষায় তা ধরা পড়ে। বহু বৈশিষ্ট্য মানে দেখো, শুধু বাঙালিরা বাঙালি জাতির সাথেই তো না, আজকে একটা বাঙালির ধরো ফরেনারের সাথে বিয়ে হচ্ছে, তাদের যে বাচ্চাটা হবে তার মধ্যে বাঙালি ফরেনারের দুজনের বৈশিষ্ট্যই থাকবে। এবার তার মধ্যে দুজনের, তার এমন একটা জাতির সাথে বিয়ে হলো, এভাবে তো মিক্স আপ হচ্ছে না, শুধু বাঙালির বৈশিষ্ট্য বাঙালিদের মধ্যে দিয়ে, ফরেনারের বৈশিষ্ট্য ফরেনারের মধ্যে দিয়ে, নিগ্রোদের বৈশিষ্ট্য নিগ্রোদের মধ্যে দিয়ে, হয়তো হচ্ছে না, মিক্স আপ হচ্ছে। মিক্স আপ হলেও কিছু আণুবীক্ষণিক পরীক্ষায় যে বৈশিষ্ট্যগুলো ধরা পড়েছে সেগুলো এখানে উল্লেখ করা হচ্ছে। এরপর আসি গায়ের রঙের কথায়। মানুষের গায়ের রঙের বিভিন্ন উপবিভাগ বাদ দিলে সাধারণভাবে 3 প্রকার: ফর্সা বা সাদা, কালো আর পীত। পীত মানে মিডিয়াম, যেটা উজ্জ্বল শ্যামবর্ণ। যদিও নৃতাত্ত্বিকেরা চুল ও চোখের রঙের চেয়ে গায়ের রঙকে নৃতাত্ত্বিক বিশ্লেষণের সময় বেশি গুরুত্ব দিয়ে বিচার করে, কারণ গায়ের রঙটার উপর বেশি ডিপেন্ড করা যায়, কারণ এটা খুব সহজেই বেশি পরিমাণে দেখা যায়। মানে কটা বাঙালি মানুষ যদি গিয়ে বিদেশে থাকে দীর্ঘদিন এবং তাদের যদি সেখানে বাচ্চা হয়, দেখা যায় স্বাভাবিকভাবে সেই দেশের জন্য তাদের বাচ্চার রঙ তাদের থেকে অনেক বেশি ফর্সা হয়। তো এই যে কালারগুলো, এইগুলোর জন্য অন্য মানে ধরনের থেকে এই ধরনটা বেশিভাবে চোখে পড়ে। মানুষের দেহের দৈর্ঘ্যের নিরিখে 5টি প্রধান ভাগে ভাগ করা যায়, যেমন বামন, 1480 মিলিমিটারের কম উচ্চতা যাদের, বেটে যাদের উচ্চতা 1480 থেকে 1581 মিলিমিটারের মধ্যে,
মাঝারি উচ্চতা যাদের 1500 থেকে 1676 মিলিমিটারের মধ্যে, লম্বা যাদের 1677 থেকে 1720 মিলিমিটারের মধ্যে, খুব লম্বা 1721 মিলিমিটারের উপর যাদের উচ্চতা। আবার মানুষের মাথার আকৃতি আকারকে শিরসূচক সংখ্যা বা সেফালিক ইন্ডেক্স দিয়ে বোঝানো হয়। গোল বা বিস্তৃত মাথা, মাঝারি মাথা, লম্বা মাথা। এই সূচক মানুষের মাথার সামনের দিক থেকে পিছনের দিক অবধি মানুষের মাথার দৈর্ঘ্যের দিকের সঙ্গে প্রস্থের দিকের মাপের শতকরা অনুপাতকেই বোঝায়। তো বোঝা যাচ্ছে একটা জিনিস, সব কিছুই কিন্তু দেহের আকার, আকৃতি, কালার এইসবের উপরেই ডিপেন্ড করছে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য। 3টি ভাগে ভাগ করা যায়। লম্বা মাথা 75% কম অনুপাত, মাঝারি মাথা 75 থেকে 80% কম অনুপাত, গোল বিস্তৃত মাথা 80% বা তার থেকে বেশি অনুপাত। ঠিক একই রকমভাবে মানুষের নাকের আকারকেও পরিমাপ করা হয়। এগুলো কিন্তু ইনশর্ট আমি প্রথমেই বলেছি, এটা ডিটেলে ইলাবোরেট চলছে। নাকের উপর থেকে নিচ পর্যন্ত দৈর্ঘ্যের তুলনায় চওড়ার দিকের মাপের শতকরা অনুপাতকে এক্ষেত্রে নাসিকা সূচক সংখ্যা বা ন্যাজাল ইন্ডেক্স বলা হয়। আমি সমস্ত আনসার ভালোভাবে লিখিয়ে দেবো, এখন শুধু বুঝে নাও, কিছু লেখার বা নোট করার দরকার নেই। আর তোমাদের বই দেখেই পড়াচ্ছি আমি, অতএব নোট করার কিছুই দরকার নেই। এই অনুপাতের ভিত্তিতে মানুষের নাকে 3টি ভাগে ভাগ করা যায়। সরু বা লম্বা নাক, লম্বা সরু নাক 75 থেকে 77%, মাঝারি নাক 78 থেকে 85%, চওড়া নাক 86 থেকে 81%। আবার দুটি জনগোষ্ঠীর মধ্যে রক্তের চারিত্রিক মিল থাকলে তাদের নৃতাত্ত্বিক পর্যায়গতভাবে একই জ্ঞাতিভুক্ত বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও আঙুলের রেখা বিন্যাসের মিলন নৃতাত্ত্বিক নিবিড়তার প্রতীক। তবে মনে রাখতে হবে, নৃতাত্ত্বিকেরা উপরে আলোচিত চেহারা অবয়বের বিভিন্ন দিকগুলি বিচার বিশ্লেষণের মাধ্যমে তার সমষ্টিগত ফলের নিরিখে কোনো একটি সিদ্ধান্তে এসে পৌঁছায়। আর এই জন্য তাদের একই জাতিভুক্ত বহু লোকের বিভিন্ন পরিমাপ সংগ্রহ করতে হয়। মানে একজনকে দেখে তো হবে না, একটা জাতির যদি 80% লোকের পরিমাপ নেয় তাহলেই তারা একটা রেজাল্টে আসতে পারবে যে এই জাতির এরকম এরকম ব্যাপার হয়। একজন দুজনের উপর টেস্ট করে কখনো কিছু হয় না। ভারতের নৃতাত্ত্বিক পরিমাপ ও অবস্থান। 1901 সালে ভারতবর্ষের লোকগণনার সময় ভারতের বিভিন্ন জাতির প্রথম নৃতাত্ত্বিক পরিমাপ গ্রহণ করা হয়। সেই সময় ভারতীয় নৃতত্ত্ব বিভাগ এবং লোকগণনা সম্পর্কিত দপ্তরের সর্বময় কর্তা হার্বার্ট রিজলির নেতৃত্বে বিভিন্ন দেশীয় কর্মচারীর মাধ্যমে এই কাজ হয়। এগুলো গল্পের মতো, আশা করি বুঝতে কিছু অসুবিধা হচ্ছে না। এই কর্মকাণ্ডে যুক্ত অনেকেই নৃতত্ত্ব বিশেষজ্ঞ না হওয়ায় এই রিপোর্টের বিষয়ে পরবর্তীকালে অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু যেহেতু নৃতাত্ত্বিক পরিমাপ বিষয়ক প্রথম প্রামাণ্য কাজ এটাই, তাই এর গুরুত্ব অনস্বীকার্য। তবে এর বিভিন্ন আভ্যন্তরীণ ত্রুটি বিচ্যুতি থাকায় এবং এরপরে নৃতত্ত্ব বিষয়ক গবেষণা আরও অগ্রসর হওয়ায় 1931 সালের লোকগণনায় নিযুক্ত চিফ কমিশনার হাটন ও নৃতাত্ত্বিক পরিস্থিতি সম্পর্কে নতুন করে আলোকপাত করার গুরুদায়িত্ব অর্পণ করা হয়। নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রথম স্তর নিগ্রোবটু বা নিগ্রিটো, হাটন, বীরজশঙ্কর গুহ, লাপিক প্রমুখ আসামে অঙ্গসি, নাগা এবং দক্ষিণ ভারতের কাদার ও কুলায়ানদের মধ্যে নিগ্রোবটু রক্তপ্রবাহ স্পষ্ট করে দেখিয়েছেন। যদিও তাদের দেহ বৈশিষ্ট্য কেমন ছিল তা এখন বলা মুশকিল, কেননা তা বহুকাল আগেই বিলীন হয়ে গেছে। মানে এই জাতিটা এখন আর নেই, তাই আর বলা যায় না। আর কোনো নৃতাত্ত্বিকের মতে আবার নিগ্রোবটুদের মতো দেহলক্ষণযুক্ত একটি নরগোষ্ঠী ছিল ঠিকই, তবে এরা নিগ্রোবটু নরগোষ্ঠীভুক্ত কিনা তা এখনও প্রমাণ সাপেক্ষ। সুতরাং নিগ্রোবটুদের প্রসঙ্গ তর্ক সাপেক্ষে বাদ দিলে এরপরেই ভারতের আদিম অধিবাসী হিসাবে আদি অস্ট্রালদের কথা বলতে হয়। আদি অস্ট্রাল বলার কারণ অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীদের সঙ্গে এদের রক্তের ও দৈহিক গঠনের মিল ছিল। নৃতাত্ত্বিকদের মতে আনুমানিক 30,000 বছর আগে এরা প্রথম ভারত থেকে সিংহল, ইন্দোনেশিয়া, মেলানেশিয়া হয়ে অস্ট্রেলিয়া গিয়ে ভারত থেকে প্রশান্ত মহাসাগরের ইস্টার দ্বীপ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ডিটেলে পড়াচ্ছি, ভাববে বই থেকে রিডিং বলার, কারণ এগুলো ডিটেলে আমি বারবার বলি, ওই সাজেস্টিভ ভিত্তিক কোয়েশ্চেন আনসার করলে অবশ্যই পরীক্ষা পাশের জন্য সেটা দরকার এবং সেটা আমি করিয়ে দেবো। কিন্তু টেক্সটটা মন দিয়ে পড়া এবং জানা খুব ইম্পর্টেন্ট, কারণ এর পরবর্তী পর্যায়ে যখন পড়াশোনাটা করবে, সে যে বিষয়েই করো, তখন কিন্তু ওই সাজেশনের উপর ভিত্তি করে কোনো কাজ হবে না। ওই জন্য পড়াটা খুব দরকার। আর এই জন্য যদি টেক্সটটা না পড়ো, না বোঝো, তাই লাইন বাই লাইন পড়িয়ে বুঝিয়ে দেওয়া। তো প্লিজ এটা মন দিয়ে শোনো।
এই জাতির লোকেরা বেটে, কালো, মাথা লম্বা থেকে মাঝারি, চওড়া ও চ্যাপ্টা নাক এবং ঢেউ খেলানো তামাটে চোলযুক্ত। মধ্য ও দক্ষিণ ভারতের কোল, ভিল, মুন্ডা, চেঞ্চু, কুরু প্রভৃতি এবং রাঢ় বাংলার সাঁওতাল, ভূমিজ মুন্ডা ইত্যাদি আদি অস্ট্রাল গোষ্ঠীর লোক। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে সমস্ত উপজাতি বাঙালি তারা অ্যাকচুয়ালি আদি অস্ট্রাল গোষ্ঠীর বা আদি অস্ট্রেলীয়বাসী হিসাবে তাদেরকে বলা যেতে পারে। প্রাচীন সংস্কৃত সাহিত্য পুরাণে নিষাদ জাতির যে বিবরণ পায় তা এই আদি অস্ট্রালদের সঙ্গে অনেকখানি মেলে এবং সিংহলের ভেড্ডা নরগোষ্ঠীও এই গোষ্ঠীরই শাখা। এরপর বাইরে থেকে প্রথম ভারতে এসেছিল যে নরগোষ্ঠী তারা হলো ভূমধ্য নরগোষ্ঠী। এরা যে ভাষায় কথা বলতো সেই ভাষার নাম দ্রাবিড়, আর সেই থেকে এদেরও সাধারণভাবে বলা হতো দ্রাবিড়। এদের আকার মাঝারি, লম্বা মাথা, পাতলা গড়ন, ছোট নাক, গায়ের রং কালো। আদি মিশরীয়দের সঙ্গে এদের মিল পাওয়া যায়। বৈদিক সাহিত্যের পণিরা এই নরগোষ্ঠীর লোক বলে নৃতাত্ত্বিকদের অনুমান। মহেঞ্জোদারোয় আদি অস্ট্রাল ও দ্রাবিড় এই দুই শ্রেণীর নরগোড়ি মানুষের কঙ্কাল পাওয়া গেছে। দ্রাবিড় অনুসরণেই এরপরে ভারতবর্ষে এসেছিল আলপীয়। এদের ভাষা আর্য, গায়ের রং ফর্সা অথচ বাদামি আভাযুক্ত। যেটা আমি বললাম আমাদের যারা ফর্সা হয় তারা ফর্সা, কিন্তু বাদামি একটা আভা থাকে, পুরো লাল ফর্সা হয় না, সেটা ইউরোপ বা আমেরিকায় দেখা যায়। গোল বা বিস্তৃত মাথা, চুল ও চোখ কালো, দেহ মাঝারি বা দীর্ঘ। নৃতাত্ত্বিকদের অনুমান আলপীয়রা মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চলে জন্মলাভ করেছিল। এদের একদল এশিয়া মাইনর থেকে পশ্চিম সাগরের উপকূল ধরে এগোতে থাকে। এভাবে সিন্ধু, কাথিয়াবার, গুজরাট, মহারাষ্ট্র হয়ে তামিলনাড়ু পৌঁছায়, আর একদল পূর্ব উপকূল ধরে ওড়িশা ও বাংলা এসে পৌঁছায়। বস্তুত বাংলাদেশের যে জন ও সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে গড়িয়া উঠিয়াছে তাহার প্রায় সমগ্র মূল রূপায়ণই প্রধানত অ্যালপাইন ও আদি অস্ট্রেলীয় এই দুই জনের লোকেদের কীর্তি। বৈদিক সাহিত্যে যে অসুরদের উল্লেখ পাওয়া যায় তারা সম্ভবত এই নরগোষ্ঠীর লোক। তবে যে নরগোষ্ঠী ভারতীয় সভ্যতা সংস্কৃতির উদ্গাতা, যারা আগেকার ভারতের সংস্কৃতির রূপান্তর ঘটিয়ে তাকে নবরূপ দান করেছিল, তারা হলো আর্য ভাষাভাষী নর্ডিক গোষ্ঠী। এরা 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি কোনো সময়ে উত্তর এশিয়া থেকে ভারতের দিকে এগিয়ে এসে গণতন্ত্রের উপত্যকায় এসে বসতি স্থাপন করে এবং ধীরে ধীরে উত্তর ভারতে ছড়িয়ে পড়ে। কিন্তু উত্তর ভারতে ভূমধ্যীয় দ্রাবিড় জাতির সঙ্গে এদের মিশ্রণ ঘটে। এদের দেহেও বলিষ্ঠ, ফর্সা, মাথা ও নাক লম্বা, ভারী দেহ। বেদের রচয়িতা এরাই। এছাড়া ভারতবর্ষে মঙ্গল উদ্ভূত প্রত্ন মঙ্গলয়েড নরগোষ্ঠীর অস্তিত্বও লক্ষ্য করা যায়। এদের মুখ ছোট, চ্যাপ্টা নাক, ছোট চোখ এবং দেহ মুখে প্রচুর চুল প্রায় নেই বললেই চলে। এদের দৈহিক উচ্চতা মাঝারি, গায়ের রং কিছুটা বাদামি বা পিত মেশানো। বেদে বর্ণিত কিরাত সম্প্রদায় এই গোষ্ঠীভুক্ত। এই নরগোষ্ঠীর লোকদের অরুণাচল, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ইত্যাদি রাজ্যে এবং হিমালয়ের পাদদেশে দেখতে পাওয়া যায়। উপরের আলোচনা থেকে ভারতীয় জনপ্রবাহের নৃতাত্ত্বিক পর্যায় সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। এবার আমরা উপরোক্ত বিশ্লেষণের নিরিখে বাঙালির নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির উল্লেখ করে নৃতাত্ত্বিকদের অনুসরণে সেই বৈশিষ্ট্যের মূল খোঁজার চেষ্টা করব। ঠিক আছে, 6 নম্বর পেজের এই যে বাঙালির নৃতাত্ত্বিক সত্তার অনুসন্ধান, এর আগে পর্যন্ত হলো। নৃতাত্ত্বিক সত্তার অনুসন্ধান থেকে নেক্সট দিন হবে। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। আর দুটো ভিডিও এর ওপরে হবে। ধৈর্য ধরে পরপর পার্ট বাই পার্ট দেখো, বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। কোয়েশ্চেন আনসার তো দিয়েই দেবো, সেগুলো মুখস্থও করবে, ঠিক আছে, কিন্তু জিনিসটার সাথে পরিচয় থাকা খুব দরকার। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ